নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। আজকে আমাদের যে আলোচনার বিষয় তা কিন্তু সম্পূর্ণটাই ঘুম সংক্রান্ত। ঘুমের মধ্যে আমরা অনেকেই রয়েছি যারা নাক ডাকেন, এবং শুধুমাত্র নাক ডাকাই নয়, তার সঙ্গে হঠাৎ করে হয়তো কিছু সময় শ্বাসকষ্টজনিতও কিছু সমস্যা হতে পারে, এবং ঠিক সেই সংক্রান্ত আলোচনায় আজকের আমাদের এই অনুষ্ঠানের এই পর্বে করব আমরা, যার নাম স্লিপ অ্যাপনিয়া। এই স্লিপ অ্যাপনিয়া কি এবং তার কি চিকিৎসা, কিভাবে এটা প্রতিরোধ করা যাবে, সেই সংক্রান্ত আলোচনা করব আমাদের ডাক্তার বলছেনের এই পর্বে। এবং প্রথমেই স্বাগত জানাবো, এখানে উপস্থিত রয়েছেন ডক্টর তানভীর রেজা, মণিপাল হসপিটাল সল্টলেক, কনসালটেন্ট পালমোনোলজিস্ট। আর অন্যদিকে আমার সঙ্গে এই স্টুডিওতেই উপস্থিত রয়েছেন ডক্টর শাশ্বতী সেনগুপ্ত দত্ত। নমস্কার। মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের কনসালটেন্ট ইএনটি স্পেশালিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের এই ডাক্তার বলছেন অনুষ্ঠানে। এবং আপনাদের কাছে যে প্রথম যে প্রশ্নটা আসবো আমি অবশ্যই ডক্টর রেজার কাছে, যে এই স্লিপ অ্যাপনিয়া, আমি তো প্রথমেই একটা ইন্ট্রোডাকশন দিলাম, কিন্তু মানুষের অনেক সময় বুঝতে অসুবিধা হবে যে স্লিপ অ্যাপনিয়া অ্যাকচুয়ালি কি। তো আমি প্রথমেই জানতে চাইবো এই রোগটা আসলে কি। রোগটা বোঝা ভীষণ সহজ। আমরা অনেকেই অনেক রাত্রে নাক ডাকি, কিন্তু যেখানে স্লিপ আপনিয়া মানে হচ্ছে ঘুমের মধ্যে, আপনিয়া হচ্ছে ইংরেজি শব্দ যার মানে হচ্ছে নিঃশ্বাস নিতে বন্ধ করে দিই। যারা নাক ডাকে তারা মাঝে সাঝে গভীর রাত্রে অথবা আগেই নিঃশ্বাস নিতে বন্ধ করে দেয়। কীভাবে জানতে পারি? পাশে যে শুয়ে আছে হঠাৎ মনে করে দ্যাট নাক ডাকাটা বন্ধ হয়ে গেল, কেন? তারপর একটু ভালো করে দেখলো নিঃশ্বাসই নিচ্ছে না, ঘাবড়ে ঘুবড়ে বললো গো ওঠো, নিঃশ্বাস না, বুকে মারে। অনেক পেশেন্টের আমরা দেখেছি ছাতিতে দাগ হয়ে গেছে, কেন? পাশে যে শুয়ে আছে ঘাবড়ে গেছে। সেই পেশেন্টকে নিয়ে আসে আমাদের কাছে, বেচারা পেশেন্ট বলছে আমি তো ঠিক আছে, আমার তো কিছুই হয়নি, আমি যে নাক ডাকি আমি নিজেই জানি না। প্রশ্ন করার পর জানতে পারি তার দিনের বেলা ভীষণ ঘুমোচ্ছে, জেগে থাকতে পারছে না, ড্রাইভিং করতে করতে ঘুমিয়ে পড়ে। এক দুটো পেশেন্ট আমার ছিল যে বাইক চালাতে ঘুমিয়ে পড়েছে, আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়, এর জন্যে ব্লাড প্রেশার বেড়ে যায়, সুগার হয়, হার্ট অ্যাটাক হয়। এখন এগুলো কেন হয়? যখন আমরা ঘুমোচ্ছি তখন আমাদের গলার পেছনে যে জায়গাটা, সেটা মোটামুটি একটা যথেষ্ট জায়গা থাকে আমাদের নিঃশ্বাস নিতে আর ছাড়ার জন্যে। যখন গভীর রাত্রে যখন ডিপ স্লিপে থাকি আমরা, তখন আমাদের বডির সব মাসেলসগুলো রিল্যাক্স করে, তখন ওই যে গলার পেছনের যে জায়গাটা সেটা অনেকটা কমে যায়। কিন্তু নর্মাল লোকজনের ক্ষেত্রে সেই নিঃশ্বাস নেওয়াটা কিন্তু চলতেই থাকে। যাদের স্লিপ আপনিয়া থাকে তাদের ওই জায়গাটা, গলার পেছনের জায়গাটা পুরোপুরি কোল্যাপস করে যায়। তার জন্য যা হয়, নিঃশ্বাস নিতেও পারছে না, ছাড়তেও পারছে না। এখন আমরা নিঃশ্বাস নিই কেন? অক্সিজেনের জন্য। এখন যদি আমার স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন দেখি 98-99 হবে, যখন ঘুমোই 1-2 পয়েন্ট কমে যায়, সো 95-96-এ আছে। কিন্তু যাদের স্লিপ আপনিয়া থাকে, যখন নিঃশ্বাস নিতে বন্ধ করে দিচ্ছে তখন 98-99 থেকে 95-90-90-র তলায় চলে যায়। আর কোভিডের সময় আমরা সবাই জানতে পেরেছি যে 90-এর তলায় গেলে আমরা সবাই হাসপাতালে ছুটবো ট্রিটমেন্টের জন্য। সিভিয়ার ডিজিজে, সিভিয়ার যাদের স্লিপ আপনিয়া থাকে 90-এর তলায় চলে যায়, 80-র তলায় চলে যায়, 70-এর তলায় চলে যায়। এক দুটো পেশেন্ট দেখেছি যাদের অক্সিজেন স্যাচুরেশন রাত্রে 50-এর তলায় চলে গেছে। সেই সময় ব্রেন বলে আমার অক্সিজেন দরকার, আমার অক্সিজেন দরকার। তখন পেশেন্ট ঘুম থেকে উঠছে না, কিন্তু ডিপ স্লিপ থেকে লাইট স্লিপে চলে যাচ্ছে। অ্যান্ড এই জিনিসটা বারবার হচ্ছে। সো ব্রেন বলছে ওঠো, জাগো, নিঃশ্বাস নাও। একদম। সো বেচারা করে উঠে তারপর আবার নিঃশ্বাস নিতে আরম্ভ করছে, কিন্তু ঘুমোচ্ছে। ডক্টর রেজা, আমরা তো জানলাম অর্থাৎ যে হোয়াট ইজ স্লিপ অ্যাপনিয়া। এবার আমি আসবো ডক্টর সেনগুপ্তার কাছে। ডক্টর সেনগুপ্তা, এই স্লিপ অ্যাপনিয়ার স্বাভাবিক জীবনে কতটা প্রভাব যদি আমি জানতে চাই। দেখুন, এই ঘুম এবং আমাদের অন্যান্য যে শারীরবৃত্তীয় ক্রিয়া, তার সাথে সাথে আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা, সেটা স্কুল বলুন, ঘরের কাজ বলুন, অফিস বলুন, যে কাজটি করে, এটা না একদম ওতপ্রোতভাবে জড়িত থাকে। হ্যাঁ, কারণ হলো এই ঘুমের মধ্যে কিন্তু আমাদের বডির মেইন যে কিছু ফাংশন থাকে আর কি, মানে প্রধান প্রধান কিছু কাজ, সেটা ধরুন ব্রেনের বলুন বা শরীরের বিশ্রাম নেওয়ার ব্যাপারটা দরকার হয়।
না হলে শরীর হলো একটা মেশিনের মতো, সেই মেশিনটা যদি রিপেয়ার না হয়, যত্ন না নেওয়া হয়, যত দিন যাবে মেশিন দুর্বল হয়ে পড়বে, তখন মেশিনটার কাজ করার ক্ষমতাটা কমে যাবে বা ভুল কাজ করবে। একদম সেই জিনিসটাই ঘটে যখন একটা মানুষের স্লিপ অ্যাপনিয়া হয়। স্লিপ অ্যাপনিয়াতে যেটা ডক্টর রেজা অলরেডি বললেন, যে আমাদের শরীরের ভেতরে যে বাতাসের যে প্রবাহটা সেটা কমে যাচ্ছে, কারণ আমাদের নাক থেকে শুরু করে আমাদের শ্বাসনালীর উপরের অংশ, এই অংশটা খুব নাক ছাড়া বাকি অংশটা কিন্তু খুব সফট থাকে, নরম থাকে, বেশিরভাগটাই মাংসপেশি দিয়ে তৈরি থাকে, আমাদের জিভ বলুন, গলা বলুন, নাকের পিছনের অংশে তালু বলুন। তো এই নরম মাংসপেশি দিয়ে তৈরি অংশটা তখন কোল্যাপস করে, মানে হলো বাতাস প্রবাহের জায়গাটাকে সরু করে দিচ্ছে। তো তখন তো শ্বাসটা যাচ্ছে না, আস্তে আস্তে শরীরের ভেতরে অক্সিডেটিভ স্ট্রেস যেটাকে বলি সেটা আমাদের তৈরি হচ্ছে। অক্সিডেটিভ স্ট্রেস যখন তৈরি হয় তখন আমাদের শরীরের বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গানগুলো, যেরকম ধরুন ব্রেন, হার্ট, লাংস, লিভার, আমাদের ইন্টেস্টাইন বা খাদ্য পরিপাকতন্ত্র, কিডনি, এই সমস্ত কিছুতে কিন্তু সেলুলার লেভেল বা একদম কোষের লেভেলে অনেক রকম মেটাবলাইট অ্যাকিউমুলেশন হয় এবং সেইগুলো তখন নেগেটিভ এফেক্ট ফেলতে শুরু করে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন রকম মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টের একটা অন্যতম কারণ হলো এই স্লিপ অ্যাপনিয়া। দ্বিতীয়ত যেটা হলো, ঘরের বিভিন্ন কাজেও কিন্তু এই জিনিসটি হতে পারে। যেরকম আমার এক পেশেন্ট, উনি বলছেন যে বয়স্ক মানুষ, তো উনি একা থাকেন, তো ওনার এই যে ডক্টর রেজা বললেন যে ঘুমের মধ্যে কি কি ঘটনাগুলো ঘটছে, ওনার সাথে কিন্তু কেউ ঘুমোচ্ছে না, তো দেখার মতো কেউ নেই, কিন্তু উনি এসে যেটা বললেন, উনি সারাদিন ঘুম ঘুম ভাব থাকেন। উনি ফল কাটতে বসেছেন, ফল কাটতে ধীরে ধীরে কাটতে কাটতে ওই কাটা অবস্থাতে এমনভাবে ঘুমিয়ে পড়েছেন যে ছুরিতে ওনার হাত কেটে গেছে। আচ্ছা। একজন মধ্যবয়সী মহিলা যে সারাদিন ভীষণভাবে টায়ার্ড ফিল করেন, ভীষণভাবে অলস ফিল করেন, কোনো কাজে মন নেই, তো উনি সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ করে যেন বুঝতে পারলেন না, কেউ যেন মনে হলো ঠেলে ফেলে দিল, কিন্তু অ্যাকচুয়ালি ওই অল্প সময়ের মধ্যে ওনার ঝিমুনি চলে এসেছিল এবং তখন উনি পড়ে যান। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু মানে যেকোনো রকম একটা দুর্ঘটনা হতে পারে, হওয়ার ভীষণভাবে সম্ভাবনা থাকে। এগুলো হলো ডেঞ্জারাস জিনিস। এর পরের যেটা জিনিস হলো, পরের যে নেগেটিভ সাইড এফেক্ট যেগুলো আমরা বলি বা নেতিবাচক প্রভাব যেটা, সেটা হলো আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে। এই যে অক্সিডেটিভ স্ট্রেসের মধ্যে দিয়ে যে আমাদের শরীরকে প্রতিদিন যেতে হচ্ছে, তার ফলশ্রুতি স্বরূপ যেটা হচ্ছে, আমাদের রেস্টিং ব্লাড প্রেশার সেটা যেরকম বেশি থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা দীর্ঘদিন চলতে চলতে আমাদের প্রত্যেকের মধ্যেই, মানে স্লিপ অ্যাপনিয়ার মানুষ যাদের থাকছে তাদের মধ্যে ওভারঅলভাবে সার্বিকভাবে আমাদের রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা ভীষণভাবে হয়ে যায়। সেকেন্ড যেটা হয়, অক্সিডেটিভ স্ট্রেসের জন্য আমাদের শরীরে ডায়াবেটিসের সম্ভাবনা বেশি হয়ে যায়। এক্ষেত্রে বলা উচিত যে ডায়াবেটিস হলো জন্য কিন্তু আবার স্লিপ অ্যাপনিয়া হতে পারে এবং স্লিপ অ্যাপনিয়ার জন্য কিন্তু ডায়াবেটিস হয়, মানে এটা একটা ভিশিয়াস সাইকেল, মানে একটা থেকে অন্যটা হয়, অন্যটা থেকে আবার আগেরটাতে ফিরে আসে। আচ্ছা। 3 নাম্বার হলো যেটা আমাদের হার্টের অ্যারিথমিয়া বা হার্টের যে আমাদের পালস বা বিটটা যেটা রেগুলার ভাবে হয়, সেটার একটা অস্বাভাবিক মানে বিটের একটা প্রবণতা চলে আসে। অ্যাট্রিয়াল অতিরিক্ত হলে সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক বা ব্রেনের ভেতরে রক্ত জমে যাওয়া কিংবা অতিরিক্ত রক্তপাত হওয়া, এই দুটি সম্ভাবনাই কিন্তু স্লিপ অ্যাপনিয়া বাড়িয়ে দেয়। তাহলে আমরা কি দেখছি, স্লিপ অ্যাপনিয়ার ফলশ্রুতিতে একটা দিকে হচ্ছে আমাদের হার্ট এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের সমস্যা হচ্ছে, রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি হচ্ছে। 2 নাম্বার যেটা দেখছি, আমাদের বিভিন্ন রকম ঘরে বা ঘরের বাইরে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যাচ্ছে। 3 নাম্বার যেটা হলো, আমাদের দৈনন্দিন কাজে যেটা আমাদের কর্মক্ষমতা বা কর্মশক্তি সেইটা অনেক কমে যাচ্ছে। এর সাথে আমি 2টি জিনিস যোগ করতে চাই, যে বাচ্চাদের এবং মহিলাদের স্লিপ অ্যাপনিয়ার ফল, মানে যে সিমটম বা ফলগুলো থাকে একটু কিন্তু আরেকটু ডিফারেন্ট হয়। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, তারা যখন, এবং সেটা খুব ছোট বাচ্চাদের হয়, মোটামুটি ধরুন 14-15 বছর অবধি আমাদের ফেসিয়াল স্কেলিটন বা মুখের হাড়ের গঠন বৃদ্ধি হতে থাকে। হ্যাঁ, তো এর মধ্যে এই 2 থেকে 5 বছর বা ম্যাক্সিমাম 7 বছর, এই যে টাইমটা আর কি, এই টাইম পিরিয়ডটা ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে
সবথেকে বেশি আমরা বাচ্চাদের স্লিপ অ্যাপনিয়ার প্রবণতা দেখি। তার কারণগুলোতে আমি পরে আসছি, যে অতিরিক্ত বড় টনসিল, অ্যাডেনয়েড গ্ল্যান্ড বা কারু কারু ক্ষেত্রে নাকের কোনো গঠনগত সমস্যা। এই জন্য বাচ্চারা কিন্তু মাউথ ব্রিদিং শুরু করে বা মুখ দিয়ে শ্বাস নিতে শুরু করে। কখনো কখনো তাদের ভয়েস চেঞ্জ হয়ে যায়, খুব সর্দি লাগা বা খুব ভারী ভয়েস হয়। কখনো কখনো কিছু স্পিচের সমস্যা হয়। স্পিচ মানে হলো যেরকম ন, ম, এগুলোকে ড, ব, এরকম ভাবে জিনিসটা আসে আর কি। হ্যাঁ, তো এই সমস্যাগুলো সে ভালো করে উচ্চারণও করতে পারে না, সে চাইছে কিন্তু ন মা বলতে, কিন্তু আমাদের উচ্চারণটা কিন্তু মাফেলড বলে। হ্যাঁ, সেটা অতিরিক্ত টনসিল বড় হয়ে গেলে হয়, অ্যাডেনয়েডের সমস্যার জন্য হয়, এবং অনেক সময় অতিরিক্ত বড় টনসিলের জন্য বাচ্চাদের খেতেও সমস্যা হয়। বাচ্চা খাবার মুখে নিয়ে বসে আছে। কেন মুখে নিয়ে বসে আছে? কারণ সে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, সে নাক দিয়ে শ্বাস নেওয়ার তার ক্ষমতা নেই, কারণ সেই পথটা আটকে রয়েছে। তো যখন সে খাবারটা খাচ্ছে তখন তো সে শ্বাস নিতে পারছে না, সেই জন্য খাবার খেতে তার বেশি সময় লাগছে। এবং বাচ্চাদের ভেতরে ইরিটেবিলিটি বা অবাধ্য হয়ে যাওয়ার প্রবণতা এবং হাইপার অ্যাক্টিভিটি, যে বাচ্চার রাতে ভালো ঘুম হয় না সে অবশ্যই হাইপার অ্যাক্টিভ হবে দিনের বেলায়, যেটা বড়দের ক্ষেত্রে বা অ্যাডাল্টদের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়। বাচ্চাদের মধ্যে কিন্তু এটা অনেকটাই প্রচুর প্রভাব পড়ে একেবারেই। আমি এরপরে আসবো ডক্টর রেজার কাছে, যে উনি যেমনটা বলছিলেন ডক্টর রেজা, যে বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়ে। আমি আপনার কাছে জানতে চাইবো, আমরা কিন্তু দেখেছি অনেক সময় অনেকেই খুব মানে নালিশ করে ডক্টরদের কাছে যে এই আমার যিনি সঙ্গী রয়েছেন, বিশেষ করে পুরুষ সঙ্গী, তারা অতিরিক্ত নাক ডাকে এবং তাদের এই সমস্যাগুলো দেখা যায়। সেক্ষেত্রে আমি আপনার কাছে এই ওভারঅল যে সিমটমস সেটা একবার জানতে চাইবো। প্রথম কথা, নাক ডাকছে। প্রবলেমটা হচ্ছে যারা নাক ডাকে সবার কিন্তু স্লিপ আপনিয়া হয় না। আমাদের এই পার্থক্য করতে হবে দ্যাট কাদের স্নোরিং এর সঙ্গে স্লিপ আপনিয়া জড়িত, কাদের নেই। হিন্টসগুলো যেগুলো পাই হচ্ছে, যদি খুব বেশি ওজন থাকে, যদি কলার সাইজ আমাদের 17-র বেশি থাকে, যদি গলা খুব মোটা থাকে, আর যখন আমরা এক্সামিন করছি মুখটা করতে বলি, গলার পেছনটা যদি না দেখতে পারি, অথবা জিভটা যদি ভীষণ পুরো মুখটা অকুপাই করে রাখে, মানে এদের ডেফিনেটলি আছে। তার সঙ্গে যদি ব্লাড প্রেশার বেশি থাকে ডেফিনেটলি। আর আমরা যা বলি হচ্ছে, যদি আমি ব্লাড প্রেশারের 3-4টি ওষুধ নিচ্ছি কিন্তু আমার ব্লাড প্রেশার কন্ট্রোলে নেই, অটোমেটিক্যালি আমি পেশেন্টকে জিজ্ঞেস করি আপনি কি নাক ডাকেন, অটোমেটিক্যালি মুখটা খুলে দেখান তো একটু। এগুলো সব পরপর অটোমেটিক্যালি হচ্ছে। সব সময় যে পেশেন্ট এসে বলছে আমি নাক ডাকছি সেরকম কিছু নয়, কিন্তু একা এলো বললো আমার সারাক্ষণ আমি জিম হচ্ছে, আমার অফিসে অসুবিধা হচ্ছে, আমি কাজ করতে পারছি না, কি হয়েছে আমার নিউরোলজিক্যাল প্রবলেম, আমি নিউরো দেখিয়েছিলাম, কিছুই নেই, তাহলে কি করব? আর এদিকে প্রেশারের ওষুধ খাচ্ছি আমি, কিন্তু আমি ঠিক নেই। সো সেখানে পরপর যেগুলো বললাম সেগুলো যদি থাকে এদের, তাহলে ডেফিনেটলি সন্দেহ করি আমরা দ্যাট হ্যাঁ আপনার এই জিনিসটা, যেটা পসিবলি আপনি শোনেননি, রাত্রেবেলা আপনি ভালো করে ঘুমোতে পারছেন না, দিনের বেলা আপনি ঝিমোচ্ছেন, টায়ার্ড লাগছে, প্রেশার বেড়ে যাচ্ছে, হার্টের অসুবিধা হচ্ছে, অনেকগুলো প্রবলেমস হয়। তো সেখানে সন্দেহ করে আমাদের ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিসটা খুব সহজে করা যেতে পারে, সেটা পরে আসছি। কিন্তু এই যে আমাকে ভাবতে হয়, বিকজ এই প্রেশার নিয়ে ফর এক্সাম্পল অনেক ডাক্তারের কাছে গেছে, সবাই এক একটা করে ওষুধ অ্যাড করেছে, অথবা ঝিমুনির জন্য, টায়ার্ডনেসের জন্য আয়রন দিচ্ছে, ভিটামিন দিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মূল কারণটা অন্য জায়গায়। সেই মূল কারণ অবধি যদি আমি না পৌঁছই, তাহলে আমি ওদের ঠিক করতে পারবো না। আর মূল কারণে পৌঁছবার আগে আমায় কি করতে হবে? সন্দেহ করতে হবে। আমি যদি এই জিনিসটা নিয়ে যদি না জানি কিছু, তাহলে অবশ্যই আমি ওটা ট্রিটমেন্ট করতে পারবো। 30 বছর আগে ফর এক্সাম্পল, অথবা 35 বছর আগে কেউ জানতো না এটা। স্লিপ অ্যাপনিয়া বলেও কিছু আছে, কিছু নেই। 25 বছর আগে অথবা 30 বছর আগে ইংল্যান্ডে যখন ছিলাম তখন প্রথম শুনলাম এরকম একটা কিছু একটা বেরোচ্ছে। ঠিক আছে, তারপর এই অবস্থায় পৌঁছেছে এখন। যদি আপনি আসেন আমার কাছে আর যদি আপনার এই প্রবলেমস হচ্ছে, তাহলে আমি ডেফিনেটলি স্লিপ আপনিয়া ভাববো আর আপনাকে ডায়াগনোজ করে ট্রিট করব। আচ্ছা, তাহলে ডক্টর রেজা, আপনি বলছিলেন যে এর কিছু ট্রিটমেন্টসও আছে। আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে এর কি কি ট্রিটমেন্টস আছে। ট্রিটমেন্টের আগে আমাকে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করব? সিম্পল সরল একটা পরীক্ষা রাত্রেবেলায়। যেহেতু এই প্রবলেমটা কখন হচ্ছে? আমার রাত্রেবেলা হচ্ছে। কি হচ্ছে? রাত্রেবেলা আমি নিঃশ্বাস নিতে বন্ধ করে দিচ্ছি, সেটা আমাকে ডিটেক্ট করতে হবে।
সেটা কোথায় করব? দিনের বেলা আমার কোনো রক্ত পরীক্ষা নেই অথবা ইসিজি নেই যেটা দেখে আমি বলতে পারবো রাত্রেবেলা আমার স্লিপ অ্যাপনিয়া আছে কিনা। আচ্ছা, এই পরীক্ষাটা আমার রাত্রেই করতে হবে। এক সময় শুধু হাসপাতালে গিয়ে করতে হতো, এখন আমি বাড়িতে সেটা করতে পারি। আচ্ছা, সো একটা মেশিন নিয়ে টেকনিশিয়ান পাঠানো হচ্ছে আপনাকে বাড়িতে, মেশিন সেট আপ করে দিচ্ছে। 2-3 রকমের মেশিন আছে, সেটা আমি পরে আসছি। সেট আপ করে তারপর টেকনিশিয়ান চলে গেল, আমি মেশিনটা পরে রাত্রে ঘুমোলাম। মেশিন কি দেখছে? 1 নম্বর আমি নাক ডাকছি কিনা, 2 নম্বর আমি নিঃশ্বাস নিচ্ছি কিনা, 3 নম্বর আমার পালস রেট কিরম আছে, 4 নম্বর আমার অক্সিজেন স্যাচুরেশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথমবার বললাম, যেটা কারণে আমাদের সব অক্সিডেটিভ স্ট্রেস বাকি জিনিসপত্র হচ্ছে আর আমি ঠিক থাকছি না, সেগুলো দেখছে। প্লাস ইইজি করে দেখছে আমি ঘুমোতে পারছি কিনা। যদি ঘুমোচ্ছি, ডিপ স্লিপে, যেটা রেস্টোরেটিভ স্লিপ যেটাকে বলে, যেখানে বডি রিপেয়ার করছে, সেটা হচ্ছে কিনা, এইগুলো রেকর্ড করা থাকছে সারা রাত। আপনি ওই মেশিন নিয়ে রাত্রেবেলা উঠে বাথরুমও যেতে পারেন, কোনো অসুবিধা নেই, তারপর এসে ঘুমিয়ে পড়বেন। সকালে মেশিনটা খুলে রেখে দেবেন, টেকনিশিয়ান নিয়ে আসবে। আমরা যে ইনফরমেশনটা আছে, যেই ইনফরমেশনগুলো এক্ষুনি বললাম, সেগুলো কম্পিউটারে ডাউনলোড করে অ্যানালাইজ করি। 1 নম্বর আপনি ঘুমিয়েছেন কিনা, 2 নম্বর আপনার অক্সিজেন স্যাচুরেশনটা কমেছে কিনা, 3 নম্বর আপনি নিঃশ্বাস নিতে বন্ধ করেছিলেন কিনা, 4 নম্বর আপনি নাক ডাকছিলেন কিনা, এইগুলো সব একসঙ্গে করে তারপর আমি জানতে পারি হ্যাঁ আপনার আছে অথবা নেই। যদি আপনার নেই, আপনি সিম্পল নাক ডাকছেন, সোশ্যাল প্রবলেম, আচ্ছা, বেড পার্টনার ইরিটেটেড হবে, ইয়ার প্লাগস লাগাবে অথবা ছেড়ে চলে যাবে, সেটা আলাদা কথা। আর যদি স্লিপ আপনিয়া থাকে, তাহলে আমাকে সেটা ট্রিট করতে হবে, বিকজ দ্যাট ইজ আ পোটেনশিয়ালি খুব ডেঞ্জারাস একটা জিনিস। আচ্ছা, একেবারেই ডক্টর রেজা, আমি এবার আসবো আমার অপর যিনি রয়েছেন চিকিৎসক, অর্থাৎ ডক্টর সেনগুপ্তা। উনি যেমনটা বলছিলেন যে বেশ কিছু চিকিৎসার কথা উনি বলেন, আমি আপনার কাছে যেমনটা আসবো যে স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত একটা চিকিৎসা রয়েছে, ডায়াগনোসিস প্রসেস, যে ডাইস, সেটা ঠিক কি? দেখুন, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, এটা আমাদের যে শ্বাসবায়ু ঢোকার যে পথের এই যে অ্যানাটমিটা যখন সরু হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এই যে সরু হয়ে যায় বা আটকে যাচ্ছে, এটা বিভিন্ন লেভেলে হয়। আমাদের এটাকে বলি আমরা আপার এয়ারওয়ে কোল্যাপস। আপার এয়ারওয়ে মানে হলো আমাদের নাক থেকে শুরু হচ্ছে, আমাদের শ্বাসনালীর একদম মুখ অবধি যাচ্ছে, এই অংশটাকে আমরা আপার এয়ারওয়ে বলছি। এই আপার এয়ারওয়ে লেভেলে কোন কোন লেভেলটাতে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের শ্বাসনালীর পথটা, আমাদের শ্বাসবায়ুর পথটা, সেইটা জানার জন্য আমাদের করা হয় ডাইস বলে একটি পদ্ধতি। এর পুরো নাম হলো ড্রাগ ইনডিউসড স্লিপ এন্ডোস্কোপি। এইটাতে যেটা হয়, একটি ওষুধ দেওয়া হয়, ইঞ্জেকশনের মাধ্যমে একটি ওষুধ দেওয়া হয়, এবং এই ওষুধটি দেন আমাদের ট্রেন্ড অ্যানাস্থেসিস্ট, অজ্ঞানের যিনি ডাক্তার। তো এই পরীক্ষাটি সময় লাগে মোটামুটি 5 থেকে 10 মিনিট, খুব ছোট্ট একটি পরীক্ষা, কিন্তু ভীষণভাবে এটা ইনফরমেটিভ, মানে অনেক বেশি আমরা ইনফরমেশন পাই। আইদার হসপিটালে ভর্তি হতে হবে বা স্লিপ ল্যাবে, এটা একটা ডে কেয়ার প্রসিডিওর। ভর্তি হওয়ার পরে অপারেশনের রুমে যে টেবিল থাকে, আইদার সেখানে বা স্লিপ ল্যাবের টেবিলে পেশেন্ট যিনি আছেন উনি শুয়ে থাকবেন, এবং তার হাতে একটা ইন্ট্রাভেনাস অ্যাক্সেস করে আমাদের অ্যানাস্থেসিস্ট একটি ঘুমের ওষুধ দেবেন। বেশিরভাগ পেশেন্ট যাদের নাকি স্লিপ অ্যাপনিয়া রয়েছে, তাদের বডি ওয়েট অনুযায়ী, তাদের শরীরের ওজন অনুযায়ী যতটা ওষুধ দরকার ততটা ওষুধও দেওয়ার প্রয়োজন হয় না, তার আগেই তারা ঘুমিয়ে পড়েন। এমনকি আমরা এমনও পেশেন্ট পেয়েছি যারা ভীষণভাবে ওবেস, বডি ওয়েট 100 কেজির বেশি, তারা কোনো রকম মেডিসিন ছাড়াই শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়েছেন, তারা এতটার ভাবে স্লিপ ডিপ্রাইভড বা তাদের এতটাই স্লিপ ডেফিসিট রয়েছে। তো যাই হোক, যখন এই ঘুমিয়ে পড়ছেন মানুষ, তখন তার নাকের ভেতর দিয়ে সরু সুতোর মতো এক ধরনের ফ্লেক্সিবল এন্ডোস্কোপ রয়েছে, যেটা দিয়ে একটা 3-4 বছরের বাচ্চারও পরীক্ষা করা যায়, এতটাই সরু। সেই সরু ফ্লেক্সিবল এন্ডোস্কোপটা আমরা নাকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেখি তার কোন কোন লেভেলে কতটা অবস্ট্রাকশন হচ্ছে। যেরকম নাকের পিছনের অংশে তালুতে কীরকম অবস্ট্রাকশন হচ্ছে, সামনে পিছন থেকে তালুটা জুড়ে যাচ্ছে, না পাশাপাশি থেকে আসছে, নাকি চারদিক থেকেই হচ্ছে। সেকেন্ড লেভেল দেখি আমরা জিভের পিছন দিকে, যে মোটা, যখন আমরা চিত হয়ে শুচ্ছি তখন কি হয়, আমাদের মাধ্যাকর্ষণের জন্য, গ্র্যাভিটেশনের জন্য আমাদের জিভটা পিছন দিকে ঠেলে যায়, মানে পিছন দিকে পড়ে যায় রাদার বলবো, এবং যাদের জিভ মোটা, অতিরিক্ত চর্বি জমার কারণে বা ডেভেলপমেন্টাল কারণে, তাদের এই সম্ভাবনা আরও বেশি। তো জিভটা পিছন দিকে ঠেলে গিয়ে সামনে পিছনে গলাটাকে আটকে দিচ্ছে, নাকি গলার দুটো সাইডের যে মাসল রয়েছে, যে মাংসপেশি রয়েছে, সেটা দুটো সাইড থেকে এসে জায়গাটা
গলাটাকে আটকে দিচ্ছে। এবং ফোর্থ লেভেল যেটা হলো সেটা হলো আমাদের এপিগ্লটিস বা শ্বাসনালীর একদম ওপরের লেভেলে। এপিগ্লটিসটা কিরকম ভাবে বন্ধ হচ্ছে, পাশাপাশি বন্ধ হচ্ছে না এপিগ্লটিসটা পিছনে চলে যাচ্ছে, কি কারণে আমাদের অবস্ট্রাকশনটা হচ্ছে। অর্থাৎ এই প্রসেসটার মাধ্যমে পুরোটা বোঝা যায় যে তার স্লিপ অ্যাপনিয়া রয়েছে কিনা। এর সাথে আরো একটি জিনিস অ্যাডিশনাল বোঝা যায় যে নাকের ভেতরে কোনো প্যাসেজের সমস্যা আছে কিনা, কারণ নাকের এবং তারপরেই আপনারা নির্ধারণ করতে পারেন স্লিপ অ্যাপনিয়া। আচ্ছা ডক্টর সেনগুপ্ত, অবশ্যই এই বিষয়টা তো আমরা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ডক্টর রেজা, আমার যেটা এর পরবর্তী প্রশ্ন যে এর জন্য কতটা লাইফস্টাইলে কতটা পরিবর্তন আনতে হয়? ডায়াগনোসিস করার পর প্রথম কথা আমরা বলি বাবা ওজন কমা, স্মোকিং বন্ধ কর। আচ্ছা, স্মোকিং, অ্যালকোহল টেকিং এগুলো অ্যালকোহলের জন্য বেড়ে যায়। আচ্ছা, আমরা সবাই যা দেখতে পাচ্ছি মডার্ন সোসাইটিতে, ঘুমোতে পারছি না, সবাই সিডেটিভ খাচ্ছি, সবাই ঘুমের ওষুধ খাচ্ছি। এগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে, জেনারেল ফিটনেস বাড়াতে হয়। ঠিক আছে, আনফর্চুনেটলি আমাদের কাছে স্লিপ অ্যাপনিয়ার জন্য শুধু ভালো ওষুধ নেই চিকিৎসার দিক থেকে, কিন্তু যদি লাইফস্টাইল যদি চেঞ্জ করতে হয় এগুলো বলতে হবে। সেখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার ওজন কমানো। এখন খুব সহজ আমাকে বলা একটু ওজন কমান তো মশাই 5 কেজি কমিয়ে দিন তো, কিন্তু কমাতে গিয়ে ভীষণ অসুবিধা হয়। প্রথম মনে রাখতে হবে এদের অনেক বেশি ওজন, সেটা খুব বেশি হাঁটাচলা করতে পারছে না, এক্সারসাইজ করতে পারছে না, সাঁতার কাটতে পারছে না, কিছুই করতে পারছে না। একটু হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে। কেন? বিকজ 110 কেজি ওজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে যদি আমার ওজন 60 আর আমাকে যদি 1 বালতি জল 20 কেজি, আরেক বালতি জল 20 কেজি নিয়ে যদি হাঁটতে হয়, তাহলে কত হলো আমার ওজন? 20 + 20 100 হয়ে গেল। ওটা নিয়ে যদি আমি হাঁটার চেষ্টা করি, পারবো না, একই প্রবলেম হয়। সো প্রথম যে চ্যালেঞ্জ হচ্ছে ওয়েট লসটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু সবাই করতে পারে না সহজে। একেবারেই ডক্টর রেজা, অবশ্যই আমরা আমাদের আলোচনা একেবারেই প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। ডক্টর সেনগুপ্ত, একটা প্রশ্ন করব আপনার কাছে যে এই স্লিপ অ্যাপনিয়া কত দিনে কিওর করা যায়? দেখুন, এই স্লিপ অ্যাপনিয়ার সম্বন্ধে না কিওর শব্দটা আমরা ব্যবহার করি না। আচ্ছা, কারণ হলো দেয়ার ইজ নো কিওর ফ্রম স্লিপ অ্যাপনিয়া, কারণ দিস ইজ আ লাইফস্টাইল চেঞ্জেসের সাথে ভীষণভাবে জড়িত এবং দিস ইজ আ ক্রনিক কন্ডিশন, মানে এটা হলো একটা ক্রনিক সমস্যা। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমরা কি আশা করতে পারি যে একজন স্লিপ অ্যাপনিয়া পেশেন্টের যে লেভেলে আমাদের কাছে আসছে সেই লেভেল থেকে কতটা উন্নতি হচ্ছে, এবং উন্নতি হওয়ার পর সেই উন্নত লেভেলটা মানে তার যাতে শ্বাস নেওয়ার সমস্যা না হয়, তার শরীরের নেগেটিভ এফেক্টগুলো না হয়, সেই অবস্থাটা সে কতটা মেনটেন করতে পারছে। এর জন্য কিন্তু শুধুমাত্র যে আমাদের মেডিকেল হেল্প বা টেকনোলজির মাধ্যমে যে আমরা বিভিন্ন হেল্প দেবো তা না, পেশেন্টকে নিজেকেও কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার। কারণ সে যতক্ষণ না বাড়ির প্রত্যেকটি মানুষের ঘুমটা ভালো হচ্ছে এবং প্রত্যেকটি মানুষ তাদের লাইফস্টাইল চেঞ্জ সম্বন্ধে সচেতন না হচ্ছেন, ততদিনে কিন্তু একজন স্লিপ অ্যাপনিয়া পেশেন্টের পার্মানেন্ট এবং সাস্টেইনড, মানে শুধু তো উন্নত হলে হবে না বা ইমপ্রুভ হলে হবে না, সেটাকে ধরে রাখতে হবে, সেটা কিন্তু মুশকিল। একদমই ঠিক আছে, তো কিন্তু সেই ওই লাইফ চেঞ্জ বা লাইফস্টাইল চেঞ্জও করতে হবে, সবটা মেইনটেইন করে চলতে হবে, এবং সেটা কিন্তু সম্ভব, এমন নয় যে সম্ভব না, সেটা ভীষণভাবে সম্ভব। আচ্ছা ডক্টর রেজা, এই যে স্লিপ অ্যাপনিয়া সেটার ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি কি? ট্রিটমেন্ট আমার কাছে ওষুধ নেই, যে ট্রিটমেন্টটা ভীষণ ইফেক্টিভ অ্যান্ড যেটা মোটামুটি সবাই টলারেট করতে পারে, একটু ধৈর্য ধরে, সেটাকে আমরা সিপ্যাপ বলি। সিপ্যাপটা কি? কন্টিনিউয়াস পজিটিভ অ্যাভে প্রেশার। সেটা কি? একটা ছোট মেশিন আছে যেটা বিছানার পাশে থাকে, ইলেকট্রিসিটি দিয়ে চলে, সেখান থেকে একটা টিউব আসে, মুখের ওপর একটা মাস্ক মতো থাকে। মেশিনটা কি করছে? যখন আমরা নর্মাল সাধারণ নিঃশ্বাস নিচ্ছি রাত্রেবেলা ঘুমের মধ্যে, কিছুই করছে না, কিন্তু যখন বন্ধ করে দিই, একটা অ্যালগোরিদম আছে, কম্পিউটার আছে মেশিনের মধ্যে, সেটা ডিটেক্ট করছে দ্যাট আমি নিঃশ্বাস নিতে বন্ধ করে দিচ্ছি। তখন কি করছে? যেহেতু আমার আপার এয়ারওয়ে কোল্যাপস করছে, মানে নিঃশ্বাস নেওয়ার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে একটু হাওয়া ঠেলে খুলে দিচ্ছে। যে মুহূর্তে খুলে দিচ্ছে আমি আবার নিঃশ্বাস নিচ্ছি, সো আমার অক্সিজেন স্যাচুরেশন যেটা ফর এক্সাম্পল 50 ছিল, সেটা আবার 100 হয়ে গেল। যখন নিজে নিঃশ্বাস নিচ্ছি, যখন অসুবিধা হচ্ছে না, তখন মেশিনটা জাস্ট স্ট্যান্ড বাইতে থাকতে কিছু করছে না। এটা কি হয়? সারা রাত চলে, এটা ডিটেক্ট করে। সাধারণ প্রশ্ন হচ্ছে, সবাই জিজ্ঞেস করে এটা কদিন ব্যবহার করতে হবে? এটা ভেবে নিন লাইফ লং, বিকজ এক রাত্রের পর পেশেন্টরা যা এসে ফিডব্যাক দিয়েছে, ডাক্তারবাবু আমি নতুন এনার্জি পেয়েছি, আমি নিজেকেই চিনতে পারছি না। প্লাস ডাক্তারের দিক থেকে যে হার্টের যে প্রবলেম, যে স্ট্রোকের প্রবলেম, ডায়াবেটিস প্রবলেম, সবগুলো তো কমেই যায়। পেশেন্ট নিজেই পারসিভ করতে পারে কত ভালো আছে।
আচ্ছা, ওকে ডক্টর রেজা, তার পাশাপাশি আমি ডক্টর সেনগুপ্তা আপনাকেও জিজ্ঞেস করবো যে এটার আর কি কি ট্রিটমেন্ট রয়েছে এই ছাড়া? স্লিপ অ্যাপনিয়া ট্রিটমেন্টে আমরা বলি 3টে ট্রায়াঙ্গেল। ফার্স্ট অফ অল লাইফস্টাইল চেঞ্জেস, আর এর সাথে যে বেসিক আমরা যে ট্রিটমেন্টটা অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল প্রোভাইড করি তার দুটো মেইন পিলার হলো, এক নাম্বার হলো সিপ্যাপ থেরাপি, দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট। সেকেন্ড হলো সার্জারি। এই সার্জারি যখন আমরা বাচ্চা স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট আমরা পাচ্ছি পেডিয়াট্রিক এজ গ্রুপে, তখন সার্জারি হলো এদের ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। যেরকম সার্জারি কী কারণে করা হয়, অ্যাডেনয়েড রিমুভ করার জন্য, টনসিল রিমুভ করার জন্য, যেগুলো নাকি শ্বাসবায়ুর রাস্তাটাকে আটকে রাখছে। সেকেন্ড আসে যে অ্যাডাল্ট পেশেন্ট যখন স্লিপ অ্যাপনিয়া নিয়ে আসছে তখন আমরা দেখে নিই, অ্যাসেস করে তাদের নাকের ভেতরে কোনো নাকের হাড় বাঁকা রয়েছে কিনা, সাইনাসের সমস্যা কিছু আছে কিনা, পলিপের সমস্যা কিছু আছে কিনা। যদি কিছু থাকে সেইটাকে সবার প্রথমে আমরা এন্ডোনেজাল সার্জারি মানে এন্ডোস্কোপিক সার্জারি করে সেটাকে আমরা ঠিক করে দিই, যাতে নাকি নাকের যে মেইন প্যাসেজটা ওপেন আপ হয়ে যায়। এটা হলে দুটো সুবিধা হয়। নাম্বার ওয়ান, যে পেশেন্ট সিপ্যাপ ইউজ করছে তার সিপ্যাপের টলারেন্স লেভেল এবং সিপ্যাপের যে প্রেশার, এই দুটোই উন্নতি হয়। সেকেন্ড যেটা সার্জারি আসে, যখন পেশেন্টের বডি ওয়েটটা পেশেন্ট অনেকটা কম করতে পারে তখন আমরা কিছু ফ্যারিংসের এবং জিভের কিছু সার্জারি করি, যেটাতে নাকি ওগুলোর যে সফট হয়ে গিয়ে কোল্যাপস করার প্রবণতাটা যাতে কমে যায়, টান টান থাকে। যেরকম এক্সপ্যানশন স্ফিন্টার ফ্যারিঙ্গোপ্লাস্টি, অ্যান্টেরিয়ার প্যালাটোপ্লাস্টি, এছাড়া আছে লেজার অ্যাসিস্টেড ইউভিলো প্যালাটোপ্লাস্টি, এই সমস্ত করা হয় এবং টাং বেসের কিছু মাসেলের রিডাকশন করা হয়। এগুলো হলো বেসিক সার্জারি এবং এগুলোতে কোনো বাইরে কোনো কাটাছেড়া হয় না। সমস্ত এন্ডোস্কোপিক, কিছু কিছু ক্ষেত্রে রোবোটিক সার্জারি এবং লেজার, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, কবলেশন এইগুলোর মাধ্যমে করা হয় উন্নত টেকনোলজির সাহায্যে। সেইভাবেই এই চিকিৎসাগুলো করা হয় স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত। এছাড়াও কিছু ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আছে যেগুলো নাকি কিছু জেনেটিক কারণে প্রয়োজন হতে পারে। আচ্ছা, ওকে। স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত আলোচনায় যেখানে দুই ডক্টর ছিলেন আমাদের সঙ্গে এবং তারা কিন্তু স্লিপ অ্যাপনিয়া কি সে সম্পর্কে আমাদের বোঝালেন। অবশ্যই আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এবং তার পাশাপাশি যে বিষয়ে আমরা আসবো, যে স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে ঘুম সংক্রান্ত বিষয়, অবশ্যই আপনারা যদি এই কোনো প্রবলেম এই সংক্রান্ত ফেস করেন, যদি শ্বাসকষ্টজনিত কোনো প্রবলেম হয় আপনাদের কাছে, অবশ্যই আমাদের যে শেষ কথা থাকবে যে অবশ্যই প্রথমেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।